এই আগ্রহটা তৈরি হয়েছে আমার বাবার হাত ধরে। এই ধরনের কন্টেন্ট আর কতজন করে আপনার নজরে? এটা অনেকেই যার যার মতো করে, তবে এখানে যে জিনিসটা দরকার হচ্ছে রং ইনফরমেশনটা না দেওয়া। প্রত্যেকটা মানুষ মনে করি ভেষজ ঔষধ মানেই নিরাপদ, নেভার এভার। নানান ধরনের লোভনীয় কিছু বিষয় তুলে ধরা হয়, যে বন্ধ্যাত্ব থেকে মুক্তি। ভেষজ মেডিসিনটাকে আমরা হাতে ধরে নিজেরা ধ্বংস করেছি, গলার টিপে নষ্ট করেছি। বাংলাদেশে প্রথম যখন জিনসেং আসে, এটা বহুলভাবে প্রচারিত হয় যে জিনসেং হচ্ছে লিবিডো বৃদ্ধির ঔষধ, যেটাকে আমরা সাধারণত বলি যৌন শক্তি বৃদ্ধি পায়, কিন্তু এটা যৌন শক্তির ঔষধ নয়। ব্যাঙের ছাতা একটা ফাঙ্গি। বুঝবে কি করে মানুষ যে এইখানে হলো আপনার বিশেষজ্ঞের দরকার। আপনাকে আগে গাছ চিনতে হবে, গাছ চিনলে তখন আপনি এটা সম্পর্কে বিশদ জানতে পারবেন। যদি চিনতে না পারেন জানতে পারবেন না। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা এবং স্বাগত জানাই জীবন থেকে নেয়া। এখানে আমরা মানুষের জীবনের গল্প শুনি, আমরা শুনি সফলতা, সংগ্রাম এবং স্বপ্নের কথা। আর এই গল্পগুলো শোনাতে আপনাদের সাথে আছি আমি জাকিয়া সুলতানা। আজ আমাদের সাথে আছেন এমন একজন মানুষ যিনি প্রকৃতিকে ভালোবেসে আমাদের অসংখ্য মানুষের হৃদয়ে তিনি জায়গা তৈরি করে নিয়েছেন। তিনি হলেন বৃক্ষবন্ধু আজহারুল ইসলাম খান। তিনি একজন গবেষক, উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র এবং মিডিয়ায় এখন একজন ভীষণ পরিচিত মুখ, কারণ তিনি প্রকৃতির নানা অজানা বিষয়গুলোকে তিনি তুলে ধরেন তার কন্টেন্টের মধ্যে দিয়ে। আমরা তার কাছ থেকে তার গল্পগুলো শুনবো, তিনি কি করে নতুন প্রজন্মকে প্রকৃতির প্রতি তৈরি করেছেন ভালোবাসার একটা টান, সেই গল্পগুলোই শুনবো। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। শুরুতে একটু জানতে চাইবো আপনার পরিবার এবং আপনার বাল্যকাল নিয়ে, কোথা থেকে তৈরি হলো এই আগ্রহ? আসলে এই আগ্রহটা তৈরি হয়েছে আমার বাবার হাত ধরে। উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন। উনি বৃক্ষরোপণ করতেন, বিভিন্ন উদ্ভিদের চারা আনতেন, অর্নামেন্টাল প্ল্যান্টস আনতেন, এবং উনি ফসল ফলাতেন বাড়িতে, বিভিন্ন রকমের শাকসবজি ফসল ফলাতেন। তো ওই বাবার সাথে সাথে মাঠে যেতাম, বাবা একটা প্ল্যান্ট বৃক্ষরোপণ করছেন, ওখানে যেতাম, যে দেখতাম কিভাবে রোপণ করছেন, এবং উনি বলতেন যে এটা থেকে এইরকম সুন্দর ফুল হবে। এই যে দেখেন, যখন বিশেষ করে অগ্রহায়ণ মাসে যখন ধান কাটা হতো, ধান কাটা হলে যে মাঠে যে একটা ধানের যে গন্ধ, বাবার সাথে সাথে যে সেই গন্ধটা নেওয়া, এবং সন্ধ্যার আগে যে কুয়াশা পড়তো, কুয়াশা পড়ার পরে যেটা শীত অনুভূত হতো, এবং এই যে ধান কেটে নেওয়ার পর মাঠে যে একটু হালকা কাদা মাটি, এর মধ্যে পাড়া দিলে পা ডেবে যেত, এই যে দৃশ্যগুলি এখনও চোখে ভাসে। এবং ওখান থেকেই আস্তে আস্তে আমার আসলে এই গাছের প্রতি, বৃক্ষের প্রতি ভালোবাসাটা জন্ম নেয়। আপনি এত সুন্দর করে বলছিলেন যে যে ধান কাটার পরে অগ্রহায়ণের যে বিষয়টা, আসলেই নারার যে গন্ধ বা চমৎকার, ঘাস কাটারও যে একটা গন্ধ, ঘাস কাটার যে একটা গন্ধ, আপনি এই গন্ধগুলো বোধহয় এখন নাই। কারণ হচ্ছে, আপনাকে আমি বলি, যখন বর্ষাকালে আপনি প্রত্যেকটা বাড়িতে আগে একটা করে, এটাকে বৈঠকখানা বলতো, আবার কোনো কোনো অঞ্চলে বলতো আগলা ঘর, মানে আলাদা একটা ঘর। তো ওই বৈঠকখানায় যখন প্রচুর বর্ষা হতো, বর্ষা তো ধরেন তখন একটানা 10 দিনও বৃষ্টি হইতো এরকম। তো বর্ষাকালে রিয়েল বর্ষাকাল ছিল ওইটা। তো গবাদি পশু, গরু যাদের ছিল তাদের জন্য ঘাস কেটে রাখা হতো। তো ঘাস কেটে এনে এই যে বৈঠকখানায় একটা পাশে বসে এই ঘাসগুলি কাটা হতো, খড়ের সাথে মিশিয়ে দেওয়া হতো। তো ওই যে ঘাস কাটার সময় যে ঘাস কাটার যে গন্ধটা, এটা একটা অপূর্ব, আসলে এইটা তুলনাহীন। মানে আপনি যেভাবে বৃষ্টির বর্ণনা করছিলেন, সেখান থেকে আমার জানতে ইচ্ছে করছে যে আপনার আসলে মানে গ্রামের বাড়ি বা দেশের বাড়ি যেটাকে আমরা বলি, সেটা কোথায়? আমার বাড়ি ময়মনসিংহ, ময়মনসিংহের নান্দাইল। এবং গ্রামের বাড়িতে ধরেন, আমি তো গ্রামে মানুষ হয়েছি। এই যে গ্রামে বৃষ্টি হলে জাম্বুরা দিয়ে ফুটবল খেলা, মাঠে নেমে যাওয়া ফুটবল খেলতে, ওইটা করেছি। এবং বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি, ছোটাছুটি। আবার কখনো এই যে আর কটা দিন পরেই দেখবেন যে যখন গাছে জাম হবে, গাছে উঠতাম, উঠে ওখানে বসে জাম খেতাম, খেয়ে ওখানে বসে আবার ওখান থেকে নামতাম, পানিতে ঝাঁপাইতাম। তো এইগুলা ছিল খুব আনন্দের বিষয়। এবং একটা ছোট উদ্ভিদ জঙ্গলে, একটা ধরেন একটা আগাছা, এটাকে উঠায় নিয়ে রোপণ করে রাখতাম, দেখি কেমন হয়। এটা যে কি ভালো লাগা ছিল। এবং এটা যখন বেঁচে যেয়ে যখন দেখতাম যে একটা কিছু হয়েছে, ফুল হয়েছে, আগাছা, কিন্তু ওইটাই ভালো লাগতো। এটা, এই ভালো লাগার আসলে তুলনা হয় না।
মানে আপনি নিজের হাতে রোপণ করলেন এবং সেটা একটি বৃক্ষে বা একটা কিছুতে পরিণত হচ্ছে, প্রাণ তৈরি হচ্ছে, সেটাতেই কিন্তু আলাদা একটা মজা আসলে তো তৈরি হয়। এখানে তো এটা হচ্ছে আসলে বৃক্ষরোপণ তো একটা স্বপ্ন। আপনি একটা স্বপ্ন রোপণ করলেন, আজকে রোপণ করলেন, আস্তে আস্তে এটা বৃদ্ধি পাবে, বড় হবে, বড় হয়ে ফুল দিবে, ফল দিবে। যদি ফল আপনি খেতে পারেন, এটা তো আপনার জন্য বিশাল কিছু পাওয়া। আর আপনি খেতে না পারলেও ওয়াইল্ড লাইফ খাবে। ওয়াইল্ড লাইফ যদি খায় তাহলে আপনার খাওয়া হবে। কিভাবে আমি বলি, ওয়াইল্ড লাইফ যদি একটা ফল খায়, ওয়াইল্ড লাইফ যদি টিকে থাকে, সেই ওয়াইল্ড লাইফেই আবার ফল তৈরির প্রক্রিয়া করবে। কীরকম? এই ওয়াইল্ড লাইফের যে ধরেন পাখি আছে, বাদুড় আছে, বিভিন্ন রকমের পোকামাকড় আছে, সরীসৃপ আছে, কাঠবিড়ালি আছে, এরা ফল খেয়ে, বন্য ফল খেয়ে বাঁচে। আপনি তো ওয়াইল্ড লাইফকে কোনো খাবার দিতে পারেন না, নিশ্চয়ই রান্না করে কেউ দিতে পারে না। ওরা বন থেকে যে উৎপাদিত ফলগুলি, বনু ফল হোক অথবা প্রচলিত ফল হোক, এটা ওরা খায়, খেয়ে জীবন ধারণ করে ওদের লাইফ সাইকেল সম্পন্ন করে, সাথে সাথে ওরা পরাগায়ন ঘটায়। পরাগায়নটা যদি ওরা না ঘটাতে পারতো, তাহলে আপনি, আমি, আমরা কেউ ফল এবং খেতে আপনি পারতাম সুন্দর না। করে এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেন এবং বলেন যে প্রাণীরাই একমাত্র যারা শুধু মানে দিনের বেলায় খায়, রাতে তারা ঘুমায়, কোনো রাতে রকমের ঘুমায়। খায় না। এটা কিন্তু এক ধরনের চিকিৎসা বিজ্ঞানের বিষয়, আপনি হ্যাঁ, সেটা বলে দেন। জি, চমৎকার বিষয়। দেখেন আরেকটা বিষয় আছে, দেখেন আপনি, আমি, আমরা সবাই রান্না করে খাবার খাচ্ছি, রান্না করে খাবার খাচ্ছি, কিন্তু কোনো প্রাণী কি রান্না করে খাবার খায় প্রকৃতি থেকে? কোনো প্রাণীর জন্য কি ন্যাচারালি কোনো হাসপাতাল আছে, আইসিইউ আছে, সিসিইউ আছে? কিচ্ছু নাই তো। তো ওরা তো বেঁচে থাকছে, ওরা প্রাকৃতিক রেমেডিটাও এখান থেকে পাচ্ছে। এই জন্য বলা হয় যে আপনাকে বলে দেখবেন ডাক্তারের কাছে গেলেই বলে যে আপনি রেইনবো ফুড খান। রেইনবো ফুড বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে গাজর, বিটরুট। যেমন বিটরুট এরকম একটা সুপার ফুড, যেটা কিনা আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপ কমায়। বিটরুটে আপনার কি করে, আপনার যদি ফ্যাটি লিভার থাকে, ফ্যাটি লিভার কমায়। তো এই যে ফলমূলগুলি খেতে বলা হয় কেন? কারণ এই পাখি, বিভিন্ন রকম পশু পাখি, এদের তো দেখেন কোনো অসুখ বিসুখ হচ্ছে না। ওরা দেখেন এবং লাইফস্টাইলটাই মাটির নিচে যে সব ফল থাকে, মূল জাতীয় থাকে, উপরে হচ্ছে এগুলো খাচ্ছে। তো আমাদের এই জন্য প্রকৃতিতে ফিরে যেতে হবে, আমরা ব্যাক টু দ্য পেভিলিয়ান। আমি এটা বলি কেন জানেন? দেখেন আজকে ঢাকা সিটি আমাদের বা বিভিন্ন মেগা সিটিগুলি চাকচিক্য কি সজ্জিত, আমাদের গ্রামগুলি যদি না থাকে তাহলে ঢাকা সিটি টিকবে না, বিভিন্ন দেশের বড় বড় শহর টিকবে না। কেন জানেন? আমাদের ফসল যদি আমরা না ফলাই, আমাদের দেশের যদি সবজি না ফলে, আমাদের যে ন্যাচারাল ফুডগুলি যদি আমরা না পাই, তাহলে আমরা কিভাবে টিকে থাকবো? আমাদের ন্যাচারাল খাবার দরকার। আমরা খাদ্যের এই প্রসঙ্গগুলো আমরা প্রচুর পরিমাণে তো দেখি, ভেজাল মিশানো হয়, সেগুলি শুনবো আমরা। তার আগে একটু আপনার পরিবার সম্পর্কে জানতে চাই। পরিবারে কারা কারা আছে? আমার মিসেস আছেন, উনি হাউসওয়াইফ, আর আমার মেয়েটা নর্থ সাউথে পড়ে, আর একটা ছেলেটা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। আমি যদি জানতে চাই যে আপনার যে বৃক্ষ বন্ধু একটা পেজ রয়েছে আপনার, এবং আপনার নিজস্ব নামে একটি পেজ রয়েছে, সেগুলো থেকে কন্টেন্ট তৈরি করা শুরু করেছেন কবে থেকে? দেখুন, আমি 2008 সালের কোনো এক দুপুর বেলায়, অলস দুপুরে, আমার এক কলিগ সহ বসেছিলাম। উনি আমাকে হঠাৎ করে বলল যে চলো তোমাকে ফেসবুক খুলে দিই। আমি জানি না তো ফেসবুকের কিছুই। উনি খুলে দিলেন, দেওয়ার পরে তখন আপনি কোন পেশার সঙ্গে? আমি পেশার সঙ্গে যুক্ত ছিলাম। আচ্ছা। খুলে দেওয়ার পরে এই যে আজহারুল ইসলাম নামে এইটাই উনি খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ওখানে আমি ধরেন শুধুই আমি গাছের ছবি দিই, আমার নিজের কোনো ছবি না, ফুলের ছবি। মানুষ দেখে না, তখন অ্যান্ড্রয়েড সিস্টেম নাই, তখন ছবি একটা কোনো মতে তুলে এটা আবার ল্যাপটপে নিয়ে ল্যাপটপ দিয়ে পোস্ট করতে হতো। তো দিনে 2-4টা ছবি দিই, কারণ সুযোগ হয় না। এর 1-1.5 বছর পরেই অ্যান্ড্রয়েড চলে আসলো। তখন অ্যান্ড্রয়েড দেওয়া, আমি প্রতিনিয়ত ছবি দিই, আবার মাঝে মধ্যে একটা উদ্ভিদের বর্ণনা দিয়ে লিখি। এরকম লিখতে লিখতে ধরেন এরকম চলতেই ছিল। তো ভিডিও দেওয়া যেত না তখন। ভিডিওটা দেওয়া শুরু হয়েছে তো এই ভেরি রিসেন্ট, বোধহয় 3-4 বছর হবে এরকম, মেবি প্লাস মাইনাস। তা আমি 2023 সালে কোনো এক মার্চ মাস, 23 সালের মার্চে আমি একদিন হঠাৎ করে একটা ভিডিও করে ভাবলাম যে একটু দেই এটা ফেসবুকে। সেটা কি, কিসের উপরে? সেটা ছিল টেরিগোটা এলাটা, ওইটাকে বলা হয় হচ্ছে বৌদ্ধ নারকেল। বৌদ্ধ নারকেল দেখতে একেবারে, বীজটা হচ্ছে অনেকেই হঠাৎ করে দেখলে মনে করবে এটা মেহগনির বীজ। তো আমি বৌদ্ধ নারকেলের সিডস যেটা, ওইটা খাওয়া যায়, আচ্ছা, খুব
ক্যাশোনাটের মতো টেস্ট অনেকটা। আমি ভিডিও দিলাম, দেওয়ার পরে এই ভিডিওটা 16 মিলিয়ন ভিউ হয়ে গেল, প্রথম ভিউ হয়ে গেল। তারপরে ভাবলাম যে যেহেতু মানুষ দেখছে, আমিও এটা পছন্দ করি, আমার রিলেটেড বিষয়, আমি এটা করি না। তখন ভিডিও দিতে শুরু করলাম, দিতে দিতে দেখলাম যে মানুষ যেহেতু দেখছে, আমি কথা বলি, বলতে বলতে চলতে থাকলো আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমার প্যাশন হয়ে গেছে, এখন আমার ভালো লাগে, খুব নেশাও হয়ে গেছে, চরম ভালো লাগা। সেক্ষেত্রে আপনি যে উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্ট ছিলেন, এটা কি সহযোগিতা করছে কোনোভাবে? অফকোর্স, কারণ আমি ধরেন আপনাকে আমি বলি, বিষয়টা হচ্ছে ধরেন আপনি বটনি পড়েন নেই বা উদ্ভিদ সম্পর্কে আপনার ধারণা নেই, তো আপনি একটা গাছকে যদি আপনি দেখে আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে এটা সম্পর্কে বা পরবর্তী যে রসদ মেটেরিয়ালস এটা কোথায় পাবেন? প্রথম তো আপনার একটা গাছকে দেখে আইডেন্টিফাই করতে হবে যে এইটার নাম হচ্ছে আম গাছ। এখন আমি আম গাছ নিয়ে বই ঘাটবো, বইয়ের মধ্যে আম গাছ আছে কিনা দেখব, অথবা আমি নেটে যাব, বিভিন্ন সাইটে যাব, বিভিন্ন ফ্লোরা অফ ইন্ডিয়াতে যাব, বিভিন্ন দেশের বিভিন্ন ফ্লোরা আছে সেইখানে ঢুকবো, ঢোকার পরে দেখবো যে এটার সম্পর্কে কি বলছে, কি আছে, জানা আছে, কি কি ঔষধি গুণ। তারপরে শোনা, প্রথমে আপনার যেটা দরকার যে আপনি বাঙালি হিসেবে প্রথম বাংলা ভাষা শিখতে হবে। জি, আপনাকে আগে গাছ চিনতে হবে। গাছ চিনলে, একটা উদ্ভিদ যদি আপনি চিনতে পারেন, তখন আপনি এটা সম্পর্কে বিশদ জানতে পারবেন। যদি চিনতে না পারেন, জানতে পারবেন না। আবার চিনতে পেরেছেন, ঢুকার পরে দেখছেন রং একটা ইনফরমেশন, এটাও বুঝতে হবে আপনাকে। এটা এই কারণে আপনি যেহেতু এই বিষয়ের উপর যেহেতু পড়াশোনা করা, সুতরাং আমার এই ব্যাপারগুলো আমি ঢুকলে বুঝতে পারি যে কোথায় ভুল হচ্ছে, কোথায় হচ্ছে। এটা না বুঝলে আপনি আসলে কন্টেন্ট বানাইলাম, কন্টেন্ট দিলাম, ভুল ইনফরমেশন দিলাম একটা মানুষকে, এটা উচিত না। এটা যেমন উচিত না, আবার যেহেতু আমি ডাক্তার নই, সঙ্গত কারণেই আমি কাউকে একটা ভেষজ মেডিসিন সেবন করার পরামর্শ দিতে পারি না। যদিও আমি জানি, যদিও আমি এটা খাচ্ছি, সে ধরেন একটা ভেষজ মেডিসিন, আমি জানি এটা খাইলে ভালো, আমি এটা খাচ্ছি, কিন্তু আপনাকে আমি বলতে পারবো না, বলা উচিত না। সেক্ষেত্রে যে কন্টেন্টগুলো তৈরি করার জন্য আপনার কি কি ধরনের প্রস্তুতি নিয়ে, এখন যেহেতু মানে ৮-৬ বেঁধেই নেমেছেন, তখন প্রস্তুতি বলতে আমার সাথে আরো 2 জন আছেন, একজন ক্যামেরা ধরেন, আরেকজন এডিট করে দেন, মাঝে মধ্যে আমিও এডিট করি। এই কাজগুলি 3 জনে মিলে করি। তো আমি তো আসলে এইগুলা করতে যেয়ে অনেক সময় দেখা যায় যে যখন যেখানে যাচ্ছি, গাছপালা তো সব জায়গায় আছে, ধরেন বৃক্ষ আছে, গুল্ম আছে, লতা আছে এবং তৃণ আছে। যখন যা পাই তখন তা নিয়েই কথা বলতে চেষ্টা করি এবং সঠিক ইনফরমেশনটা দিতে চেষ্টা করি। কারণ সঠিক ইনফরমেশন না দিলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে, বিভ্রান্তি তৈরি হয়ে একটা, সেই যে 16 মিলিয়ন ভিউ তৈরি হলো, তারপরে কোনটা কোনটা সবচেয়ে বেশি ছিল সেই সম্পর্কে? তারপরে ছিল ধরেন আমার ইলেকট্রিক ডেইজি ছিল, তারপরে সুপারি নিয়ে ছিল, অসংখ্য ছিল, এরকম অসংখ্য ছিল। তারপরে ছিল মাশরুম নিয়ে ছিল, মাশরুম নিয়ে পাইপলাইনে আছে। মাশরুমের তো সিজন, তো মাশরুম নিয়ে করি বিভিন্ন সময়। কারণ হচ্ছে দেখেন, আমি মাশরুম নিয়ে একটা কথা বলার চেষ্টা করি, সেটা যে মানুষ অনেকে মনে করে যে প্রকৃতি থেকে আহরণ করে মাশরুম খাওয়া, এটা খুব উচিত না একেবারেই। কারণ হচ্ছে গায়ে যেগুলো লেগে থাকে, এটা না জেনে একজন মাইকোলজিস্ট অথবা একজন মাশরুম বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া মাশরুম কখনোই প্রকৃতি থেকে নিয়ে খাওয়া উচিত না। কারণ প্রচণ্ড রকমের বিষাক্ত হতে পারে এবং জীবনও বিপন্ন হতে পারে। এই জন্য বলা হয় যে সব মাশরুমেই ছত্রাক, কিন্তু সব ছত্রাক মাশরুম না। এখানে আলাদা কোথায়, সেটা একটু আমি দর্শকদের এখানে আলাদা হচ্ছে, আপনার ধরেন মাশরুম যেটা, এটা তো ছত্রাক, সুতরাং মাশরুমটা ছত্রাকের মধ্যেই পড়ছে। আবার সব ছত্রাক মাশরুম না, সব ছত্রাক মাশরুম না বলতে খাওয়া যাবে না, মাশরুম তো খাওয়া যায়, এই জন্য সব ছত্রাক মাশরুম না। সেক্ষেত্রে ব্যাঙের ছাতা সাধারণত এটা সাধারণ মানুষ আমরা যারা জানি সাধারণত বলি যে ব্যাঙের ছাতা। ব্যাঙের আবার ছাতা হয় নাকি? তো ব্যাঙের ছাতা বলি। আসলে এটা গ্রামাঞ্চলে যেহেতু এটা ছাতার মতো দেখতে হয়, বৃষ্টির দিনে হয় এবং স্যাঁতস্যাঁতে জায়গায় হয়ে থাকে, দেখতে জাস্ট লাইক ছাতা। এটার গিলটা ছাতার মতো থাকে, যার জন্য অনেকে এটাকে গ্রামের মানুষই এটা বলা শুরু করছে যে ব্যাঙের ছাতা। তো এই থেকেই আসছে। আসলে ব্যাঙের ছাতা একটা ফাঙ্গি, একটা ছত্রাক। এইটার মধ্যে কোনোটা খাওয়া যায়, কোনোটা খাওয়া যায় না। যেটা খাওয়া যায় সেটা মাশরুম, আর যেটা খাওয়া যাবে না সেটাও ছত্রাক, আবার মাশরুমটাও ছত্রাক।
বুঝবে কি করে মানুষ যে কোনটা খাওয়া যাবে? এইখানে হলো আপনার বিশেষজ্ঞের দরকার। আমাকে যদি বলেন যে আপনি আইডেন্টিফাই করে এনে দেন আমরা খাবো, আমি পারবো না, কারণ এই ব্যাপারে আমার অভিজ্ঞতাটা হয় নাই। কারণ এটা বেশ টেকনিক্যাল কিছু বিষয় আছে, যেন কোনটা মৃতজীবী, যেন মৃতজীবী বলতে মনে করেন কোনটা ওই অন্য মরা কাঠের উপর জন্ম নিচ্ছে, ওইটার মধ্যে কোথায় কোন কাঠে কোনটা জন্ম নিলে খাওয়া যাবে কোনটা যাবে না, এগুলা বিচার বিশ্লেষণ করতে হয়। করার পরে অনেক সময় দেখা যায় যে বিশেষজ্ঞরা টেস্ট করে বিভিন্ন করে এগুলা আইডেন্টিফাই করে দেয়। করে দেওয়ার পরে আপনি তো সুন্দর করে বলেও দেন যে কোনটার উপকারিতা কোনটা আগেই গ্রহণ করা উচিত হবে না। বাদল লাঠি নিয়েও আপনার একটি আছে। হ্যাঁ, বাদলের সোনালু, ক্যাসিয়া ফিস্টুলা। আসলে দেখেন সোনালু এত চমৎকার একটা উদ্ভিদ বাংলাদেশের, এটা খরা সহিষ্ণু উদ্ভিদ, রোড আইল্যান্ডে রোপণ করার মতো একটা উদ্ভিদ। এবং এই উদ্ভিদটা রোপণ করলে ধরেন এই যে এখন সময় প্রায় চলে আসছে, পুরা হলুদ হয়ে যায় রাস্তাঘাট, এত ভাল লাগে। এটা দিয়ে আমরা ইচ্ছা করলে ঢাকা শহর সাজাতে পারি, যে কেউ তার বাড়ি সাজাইতে পারে, যে কোনো রুটকে সাজাইতে পারি। মনে করেন একটা এভিনিউতে এই বৃক্ষ, এই মাঝারি টাইপের বৃক্ষ, এই বৃক্ষটা রোপণ করে দিয়ে আমরা এভিনিউয়ের নাম দিয়ে দিতে পারি সোনালী এভিনিউ, সোনালু এভিনিউ, এরকম দু একটা নাম হইলে মন্দ হয় না। এটা আমার স্বপ্ন যে যদি বাংলাদেশে কোথাও এরকম রোডের ওই রোডটাতে এখন একটা গোলাপি রঙের ফুল, এটা ক্যাসিয়া জাবানিকা, এটাকে লাল সোনাইল বলা হয়। চমৎকার, কিছুদিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ চোখে পড়ছে। পুরো রাস্তার মধ্যে দেয়া ছিল, এবার প্রচুর ফুল ফুটেছে। তো আসলে বৃক্ষের বিষয়টা হলো যে আপনি বৃক্ষ রোপণ করবেন যেমন জরুরি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি বৃক্ষটাকে টিকিয়ে রাখতে পারছেন কিনা। বৃক্ষ বাঁচিয়ে রাখাটা জরুরি রোপণ করার চেয়ে, আমি মনে করি। আপনি 50টা বৃক্ষের চারা রোপণ করে দিয়ে আসলেন এক জায়গায়, দিয়ে এসে সভা সেমিনার করে ছবি তুলে বাস আপনার দায়িত্ব শেষ। আপনি কি জানেন যে আপনার 7 দিন পরেই আপনার এই চারাগুলি ছাগলে খেয়ে ফেলছে অথবা মরে গেছে, লাভ কোথায়? সুতরাং রোপণ পরবর্তী যে যত্ন, রোপণ পরবর্তী যে পরিচর্যা, এটার জন্য লোক থাকতে হবে এবং তাকে একটা পর্যায়ে উঠায় দিতে হবে। যেমন একটা বৃক্ষ যখন একটু বড় হয়ে যাবে, সেকেন্ডারি গ্রোথটা শুরু হয়ে যাবে, তখন উঠায় দেওয়ার পরে আপনার কিছু করতে হবে না, চলতে থাকবে। আমরা আপনার কন্টেন্টগুলো দেখি যে সেখানে অনেক অনেক ধরনের গবেষণা নিয়ে যে করেন, সেটা তো তার জন্য নিশ্চয়ই প্ল্যান থাকে, এবং দিনে কয়টা বানানো হয় বা এই ধরনের কি কোনো প্ল্যান থাকে যে আমি মানে, এবং স্থান নির্বাচন, এই বিষয়গুলো কিভাবে সিলেক্ট করেন? স্থান নির্বাচন বলতে দেখেন দিনে কয়টা বানাবো এরকম কোনো নির্দিষ্ট থাকে না, কারণ আমি তো একটা গাছের যদি ফুল না ফুটে অনেক সময় ওটা দেখাই না, ফুলের বৈশিষ্ট্যটা বলি, বা ফল না থাকলে অনেক সময় বলি না। তো সেটা নির্ভর করে আসলে ওইখানকার পরিবেশ পরিস্থিতির উপর, যে আমার গাছে ফুল আছে আমি গেলাম, ফুল এখন নাই আমি নাই। আবার দেখা গেল ফুলটা কেবল সন্ধ্যার আগে আগে ফুটছে, কিছু উদ্ভিদ আছে, তখন ওই সন্ধ্যার আগে আগে মুহূর্তটাকে ধরে নেওয়ার জন্য চেষ্টা করি। এভাবেই করতে হয়। ইচ্ছা করলে ধরেন আপনি একটা গাছ নিয়ে কথা বললেন, এই গাছের ফুল থাকা অবস্থায় এবং ফল থাকা অবস্থায় কথা বললে যে আবেদনটা হবে, এটা না থাকলে আবেদনটা পাওয়া যায় না, পূর্ণাঙ্গ হয় না বিষয়টা। সো দ্যাট ওইটা এভাবে করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের বনাঞ্চল একেবারেই নেই বললেই চলে। তারপরে স্টুডেন্টদের জন্য, ছাত্রদের জন্য, শিশুদের জন্য মাঠের মানে থাকছে না, এবং আমাদের এখনকার সরকার যে আছেন তারা মানে বৃক্ষরোপণের প্রতি গুরুত্ব আরোপ করছেন। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? নিশ্চয়ই পজিটিভ। বৃক্ষরোপণ দেখুন আপনার জন্য, আপনার প্রয়োজনে, আপনার নিজের জন্য করতে হবে। বৃক্ষরোপণ যদি কেউ করে যদি বলে আমি তোমার জন্য বৃক্ষরোপণ করে দিলাম, তাহলে যে বৃক্ষরোপণ করছে সে কি তার জন্য করে নাই? সরকার যদি বৃক্ষরোপণ করার প্রোগ্রাম হাতে নেয়, সরকারের নিজেরও তো দরকার, মানুষের দরকার, মানুষ সবাইকে নিয়েই তো গভর্নমেন্ট। তো এখন বিষয়টা হচ্ছে ধরেন বৃক্ষরোপণ আপনার বাড়িতে আপনি করে দিলেন, ধরে নেন আপনার বাড়িতে একটা বড় বাগান আছে, এখানে বেশ বড় বড় কয়েকটা জামরুল গাছ আছে। তো জামরুল হচ্ছে, আমি প্রতিদিন চেয়ে চেয়ে দেখি, সকালবেলা হইলে আপনি 2টা জামরুল দেয়া যে শান্ত থাকো, আর নাই। স্বাভাবিক, আপনার গাছ থেকে তো আপনাকে 2-4টাই দিবেন, সব তো আমাকে দিবেন না। কিন্তু এখানে একটা বিষয় আছে দেখুন, এবং সেটা যদি আপনার হতো তখন সব ফল আপনার থাকতো, আমি খেতাম। আবার কিছু পাখি খায়, কিছু বিভিন্ন কাঠবিড়ালিরা খায়। তো এই যে আপনার যে জামরুল গাছের ফল আমাকে দিলেন, আর কিছু দিলেন না, কিন্তু জামরুল গাছটা যে অক্সিজেন দিচ্ছে, সেই অক্সিজেন থামাইতে পারবেন আপনি? অটোমেটিক্যালি আমি পাচ্ছি। সো দ্যাট একটা বৃক্ষ যদি আপনার
সীমানার মধ্যেও থাকে, আমার না হলেও আমার উচিত সেই বৃক্ষটার কদর করা। কেন জানেন? এই যে আমি অক্সিজেনটা পাচ্ছি, আমার পাশের বাড়িতে একটা বৃক্ষ, বিনামূল্যে অক্সিজেন পাচ্ছি, আমার পাশের বাড়িতে একটা বৃক্ষ, সে প্রতিনিয়ত অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। ঠিক আমি পাশে বসে, আমার এনে বৃক্ষ নাই, ওইটার থেকে তো অক্সিজেন নিচ্ছি আমি। সো দ্যাট ওই বৃক্ষটা তো শুধু আপনার একার না, হ্যাঁ সীমানার মধ্যে আপনার হতে পারে, কিন্তু যদি আক্ষরিক অর্থে দেখেন, বিশাল বড়ভাবে চিন্তা করেন, বিশদভাবে চিন্তা করেন, বৃক্ষটা আপনার একার না, বৃক্ষটা আমার, আপনার, তার, সবার। তার মানে শত্রুতা থাকলেও কিন্তু এখানে কাজ হচ্ছে না, বৃক্ষটাকে, প্রকৃতিকে কেউ আটকাতে পারে না। আপনি আপনার সাথে আমার মনে করেন দুজন ফেস টু ফেস কেউ কারোর সাথে দেখাই করি না, এরকম অবস্থা হয়, কিন্তু আপনার বৃক্ষের অক্সিজেন থামায় দিতে পারবেন আমাকে? আমার বাড়িতে আসা বন্ধ করতে পারবেন? আপনি বাড়ির দক্ষিণ পাশে 4-5টা বা 2টা ছাতিম গাছ রোপণ করে দিছেন, যেটাকে বলা হয় এলস্টোনিয়া স্কলারিস, চমৎকার একটা বৃক্ষ। ছাতিমে যখন ফুল ফুটে, এই গাছটির অন্য আরেকটি নাম রয়েছে, ছাইতেন বলে, কেউ ছাতিম বলে, সপ্তপর্ণা বলে, সপ্তপর্ণা, এবং আরেকটি শয়তানের নিঃশ্বাস, শয়তান এরকম বলে আর কি। তো ওই উদ্ভিদ থেকে যখন ফুল ফুটে 3-4 কিলোমিটার এলাকা জুড়ে এর সুবাস ছড়িয়ে যায়, এবং এত তীব্রতা অনেকে সহ্য করতে পারে না। তো এই ফুলের সুবাস বন্ধ করতে পারবেন আপনি? পারবেন না তো। সো দ্যাট বৃক্ষ যেখানেই থাকুক, বাংলাদেশের না, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যখন যেখানে যাবেন, আশেপাশে আপনার সারাউন্ডিংস যে বৃক্ষগুলি থাকবে, প্রত্যেকটা বৃক্ষ আপনার, প্রত্যেকটা বৃক্ষ আমার, প্রত্যেকটা বৃক্ষ তার। এটার কারণ হচ্ছে আপনি, আমরা সবাই তো বেনিফিটেড ওই বৃক্ষ থেকে। সুতরাং এটা আমার কেন না? সুতরাং আমি যদি মনে করতে পারি যে আমার শত্রুর বাড়িতে একটা বৃক্ষ আছে, সেটাও আমার, তাহলেই বৃক্ষ টিকবে, তাহলেই সবুজ হবে, বনায়ন হবে, এবং আমরা ভালো থাকবো। এই যে ছাত্রছাত্রীদের জন্য বা শিশুদের খেলার মাঠ নিয়ে আমরা নানান বিষয় যে দেখতে পাই, নাই বলতে গেলে ঢাকা শহরে তো নাই, বা কমে যাচ্ছে যে খেলার মাঠ, এই বিষয়টা আপনার কেমন মনে হয়? এটা খুবই বেদনাদায়ক, খুবই খেলতেন একসময়, খুবই বেদনাদায়ক। কারণ হচ্ছে খেলার মাঠ যদি থাকে, বাচ্চাদের মন বড় হয়, বিশাল সবুজ মাঠে দৌড়াবে, খেলবে, ফুটবল খেলবে, এমনিতেই দৌড়াবে। আমরা তো ছোট সময় ধরেন কখনো কখনো ফুটবল খেলতাম, কখনো ফুটবল ধরেন খেলছি, ফুটবলটা নষ্ট হয়ে গেছে, কোনো কারণে নষ্ট হয়ে গেছে, আমরা তখন জাম্বুরা দিয়ে ফুটবল বানায় ফেলতাম, সেটাই খেলতাম, এরকম করেছি আমরা। তো এছাড়া নাই, কি করতাম আমরা? গোল্লাচুট খেলেছি, বৌচি নামে একটা খেলা ছিল, বৌচি খেলেছি, দাঁড়িয়ে বান্ধা খেলেছি, সবাই মিলে খেলার একটা বিকালবেলায় একটাই চলতো। ধরেন অগ্রহায়ণ মাসের দিকে ওই, নিশ্চয়ই আপনি জানেন যে একটা কালাই ডাল আছে, খেসারি কালাই বলা হয়। এটা কিন্তু আগে অনেক চাষ হতো বাংলাদেশে। মাসকালাই আর খেসারি কালাই দুটো আলাদা আলাদা। তা আমরা ওই ধরেন খেসারি কালাই আর একটা মটরশুঁটি ছিল, আমরা বিকালবেলা খেলতাম। খেলার পরে ওই মটরশুঁটি ক্ষেতের পাশে মটরশুঁটি ধরে নেওয়া হয়ে গেল, মেচিউর হয়ে গেল, সবগুলোকে টাইনা গাছ তুলতাম, তুলে আগুন জ্বালাইয়া দিতাম, এটার মধ্যে ঠাস ঠাস করে ফুটতো, ভাজা হয়ে যেত, সবাই মিলে এই ছাই হইতো, এতে কুড়াইয়া নিয়ে মটরশুঁটি খেতে খেতে বাড়ি চলে যেতাম। তো এই যে মজাগুলি আসলে এখনকার বাচ্চারা পায় না, কারণ হচ্ছে বাচ্চারা শহরমুখী, আরেকটা হলো গ্রামে যেটুক আছে তার মধ্যে এই ফসলগুলিও চাষ করা কমে গেছে সব জায়গায়। এই যে এত মজা করে কথা বললেন যে ডাল পুড়িয়ে খেতে, তো এই বিষয় নিয়ে কি আপনার কন্টেন্ট তৈরি করার কোনো প্ল্যান আছে কিনা? আছে। আমি এটা এইবার আগামী বছর সিজন আসলে আমি এক জায়গায় যে কাজটা করব। এটা হলো শৈশবের একটা স্মৃতি। ধরেন শৈশবের স্মৃতির মধ্যে তো অনেক কিছুই আছে। আসলে আমরা আমাদের সময় স্টুডেন্ট লাইফে বা ধরেন যখন, আসলে প্রকৃতির মধ্যেই মানুষের শৈশবের স্মৃতি, নানান স্মৃতি জড়িয়ে আছে, যে কারণে কিন্তু আপনার কন্টেন্টগুলো এতটা মানুষের কাছে জনপ্রিয়। প্রকৃতির মধ্যেই সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে। মানুষ আসলে প্রকৃতিটাকে যদি ভালো না বাসেন, প্রকৃতিকে ভালো না বাসলে আপনি যেমন সৃষ্টিশীল কিছু তৈরি করতে পারবেন না। যেমন ধরেন রবীন্দ্রনাথ, কবি নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথ কি করে গেছেন দেখেন, কত কত ফুলের নাম দিয়ে গেছেন। জীবনানন্দ দাশ কি চমৎকার করে কি লিখে গেছেন, পাঠ করলে বোঝা যায়। নজরুল, তার যে লেখাগুলির মধ্যে যে নজরুলের যে কথা এবং যে শব্দচয়ন, এগুলো আসলে সহজ মাথায় ধরার কথা না, ধরে না। আজহারুল ইসলাম খানের গল্পগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্যই আসল সৌন্দর্য। তাই আমরা গল্পগুলো শুনবো, আমাদের সাথেই থাকুন।
দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আমরা প্রকৃতির গল্প শুনছিলাম বৃক্ষবন্ধু আজহারুল ইসলামের জীবনের গল্প। চলুন আবারও চলে যাই গল্পে। রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন এত ফুলের নামকরণ করছে, নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনে অনেক ফুলের নামকরণ করছেন তারা। রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ করে ধরেন কিছু কিছু ফুলের নামকরণ করার পরে ফুলের বর্ণনাটা ওনার গানের মধ্যে দিয়ে দিয়েছেন। নিশ্চয়ই একটা গান আপনি শুনে থাকবেন যে মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে এসে হেসেই বলে যাই যাই যাই। বাহ! এই যে ধরেন এই যে ওনার গানটা আপনি শুনে দেখবেন, চমৎকার। এই যে মাধবী ফুলটা, এই মাধবী ফুলের যে বৈশিষ্ট্যটা উনি এই গানের মধ্যে পুরাটা দিয়ে দিয়েছেন। কারণ মাধবী, আমি যখন এই গানটা অনেক ছেলেবেলায় শুনছি, শোনার পরে মনে হলো যে এই ফুলটা কেমন। আমাকে মাধবী ফুল কেউ দেখাতে পারে না, শুধু মধুমঞ্জুরিকে আমাকে সবাই বলে এটা মাধবী। আমার একটা ভুল ছিল অনেক দিন যে মধুমঞ্জুরিটাই বোধ হয় মাধবী। মাধবী নিয়ে কি আপনার তাহলে কোনো কন্টেন্ট আছে? মাধবী এবং মধুমঞ্জুরি লতা দুইটার কম্পারিজন নিয়ে আমার কন্টেন্ট আছে। তো মাধবী লতা পরে চিনলাম, চিনার আমার পরে তো এখন কনফিউশন হচ্ছে। আমি তো মধুমঞ্জুরি চিনতে পারছি আপনার কথা শুনে, কিন্তু মাধবীটাকে মনে করতে পারছি না। আচ্ছা, এরকম অনেকেই মাধবীলতাটাকে আমি অনেক পরে চিনলাম। চিনার পরে মাধবীলতার কাছে যখন গেলাম, মাধবীলতার বৈশিষ্ট্য, ফুলের বৈশিষ্ট্য, ফুলটা ফুটার বৈশিষ্ট্য এবং কবিগুরুর লেখা যে গানটা মাধবী হঠাৎ কোথা হতে এলো, পুরাটা মিলে যায়। কারণ মাধবীলতা ফাগুন দিনের স্রোতে খুব অল্প সময়ের জন্য আসে, খুব অল্প সময় বলতে 2 থেকে 3 দিন সে প্রস্ফুটিত থাকে, তারপরেই ঝরে যায়, ঝরে যে সিটপট হয়ে যায়। কবিগুরু চমৎকার করে এটা বর্ণনা করে এখনো গেছে। কি আমাদের বোটানিক্যাল গার্ডেন এখনো মাধবীলতা আছে, ফুল নাই, সব সিটপট হয়ে গেছে। এই অল্প কয়দিনের মধ্যে হয়ে যায়, এটা এরকম থাকে না। তাহলে এই যে লোকেশনের কথা বলছিলাম, আপনি কি আগে ভাবনা করেন নাকি সেই স্থানে গিয়ে ফুল দেখে? বা আমি আগে ভাবনা কখনো কখনো করি, আবার কখনো কখনো স্থানে যে হঠাৎ পেয়ে যে করি। যেমন এই কিছুদিন যাবত আগে ভাবনা ছিল যে কুলেখাড়া একটা উদ্ভিদ আছে, যেটা হচ্ছে লম্বা ছোট হয়, প্রচুর কাঁটা থাকে। কুলেখাড়া খুঁজতেছিলাম, একটু জলাধারের পাশে হয়, অনেকবার খুঁজে পাইনি আর এটা করা হয়নি। হয়তো ভবিষ্যতে কোথাও পেলে করব। এরকম মাথায় থাকে যে ওইটা পাইনি, ওইটা দেখি তো খুঁজে পাই কিনা কোথাও। যেমন ঘাগরা শাক নিয়ে কথা বলতেছিলাম। ঘাগরা শাকটা হচ্ছে আপনারা অনেক দেশের অনেক জায়গায় ঘাগরা ডাঁটাটা খায় রান্না করে, কিন্তু এটার আর কি নাম আছে আপনার কাছ থেকে? এই যে ঘাগরা শাক, আগ্রা শাক, আচ্ছা, আগ্রা শাক, ঘাগরা শাক, তো এটা খায় অনেকে। তবে এটার দেখেন কিছুদিন আগে সিলেটে একবার আকস্মিক বন্যা হয়। বন্যা হওয়ার পরে ওই ঘাগরা শাকের, যেহেতু বন্যা হয় খাদ্য অভাব দেখা দেয়, ওখানে ঘাগরা শাক খাওয়ার পরে একটা রিপোর্ট হয়েছিল, বেশ কিছু লোক মারা গেছিল, বিষাক্ততা আছে এটাতে। ICDDRB-তে এটা নিয়ে গবেষণাও হয়েছে বাংলাদেশের। তো এটা নিয়ে কথা বলতেছিলাম। তো এটা এখন সিজন, এখন প্রচুর জায়গায় পানি শুকিয়ে গেছে, নদীর তটে দেখা যায় যে প্রচুর হয়ে থাকে। আচ্ছা, অনেকে বলে খুব সুস্বাদু, আমি যদিও খাই নাই কখনো, অনেকে খায়। তো এটা হেলেঞ্চা টাইপের। হেলেঞ্চা অন্য শাক। হেলেঞ্চা হচ্ছে আপনার ধরেন উভয়চর উদ্ভিদ, এটা তো বেশ পুষ্টি সমৃদ্ধ একটা শাক। এটা যদি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, অনেক সময় বাচ্চাদের কৃমি হলে অনেক সময় হয় ছোটোবেলায়, এটা খাওয়াতে পারেন। এছাড়া বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য হেলেঞ্চা শাক খাওয়াতে পারেন, ভালো। এই যে কন্টেন্ট তৈরি করেন, এটার মধ্যে ডুবে থাকা, তারপরে স্ক্রিপ্ট করা, এডিট করা, পরিবারের প্রথম দিকে কি বাধা এসেছে? হ্যাঁ, প্রথম দিকে ছিল যে সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘোরা, একটু থাকেই, অনেক সময় থাকে। পরে যখন দেখলো যে না, এই কাজটা তো ভালো কাজ করছি, তখন আর কোনো বাধা নেই। আসলে প্রথম শুরুতে অনেক কাজেই বাধা থাকে, যে কি হবে, পারবে, এটা কি যাচ্ছে, কোথায় যাচ্ছে। আসলে ভবিষ্যৎটা তো অনেকে দেখতে পারে যে আমি আজকে একটা জায়গা থেকে হাঁটা শুরু করলাম, আমি 10 কিলোমিটার পরে যে কোথায় দাঁড়াবো, এটা অনেকেই বুঝতে পারে। আবার অনেকে বোঝে না বোঝার পরেও দেখা যায় যে এমন 10 কিলোমিটার পরে এমন একটা প্ল্যাটফর্মে যায় এসে দাঁড়ায়, ওয়ান্ডারফুল। আপনি কি বুঝতে পেরেছিলেন 2008 থেকে শুরু করে? আমি বুঝতে পারি কি পারি নাই, আমাকে যদি কেউ না দেখতো তাও আমি এই কাজ করতেই থাকতাম। আমার ইচ্ছাটাই ছিল এরকম যে আমি প্রতিনিয়ত রেগুলার এই কাজ করে যেতাম। তো আমি থামি নাই। তো ফুলের ছবি, ফলের ছবি, বিভিন্ন ছোট ছোট পোকামাকড়ের ছবিও দিতাম, এইগুলোই আমার চলতো। আমি যদি কিছু প্রিয় জিনিসের নাম জানতে চাই, যেমন প্রিয় ফুল কি, প্রিয় গাছ কি, এর ক্ষেত্রে কি বলবেন? এই খুব কঠিন প্রশ্ন, এটা আমার জন্য কঠিন। প্রিয় ফুল, আমি যখন যারে দেখি তারই ভাল লাগে। কারণ আমি একটা বৃক্ষের পাশে গেলে ধরেন, এই যে কিছুদিন আগে দেখেন আপনার সোনাঝুরি লতা
ভেনুস্তা বলে অনেকে এটাকে, সোনাঝুরি লতাটা এত ফুটলো, মানে এটার পাশে যে দাঁড়ালে কি যে একটা, মানে কি বলবো, ভালো লাগা ছিল, এটাও ভালো লাগে। ঠিক তার পাশাপাশি যে দেখি এই যে এখন এই কদিন আগে যেটাকে বলে আপনার ফাল্গুন মঞ্জুরি ফুটলো, গাছে একটাও পাতা নেই, পুরা গাছটাই একটা ফাগুন বউ বলে এরকম কি? ফাগুন বউ কেউ কেউ হয়তো বলে, আঞ্চলিক নাম তো হলুদ অনেক। গাছ, না হলুদ না, এটা হলো আপনার একদম ম্যাজেন্ডা কালার, হোয়াইট ম্যাজেন্ডা দুইটার মিশ্রণে পুরা গাছের মধ্যে শুধু ফুল ছাড়া কিছু নেই, দূর থেকে মনে হয় একটা পুষ্পস্তবক। এটা বেশ মজা, ভাল লাগে। পলাশের কাছে গেলে বিস্মিত হয়ে তাকায়া থাকি, এইগুলা ভাল লাগে। আবার ধরেন এই যে শেষ হয়ে গেল, উদাল ফুটলো কয়দিন আগে, উদাল ফুলটা হলুদ, হালকা গোলাপি এই এবং হালকা ক্রিম, এই কয়টা কালারের মিশ্রণে ছোট ছোট ফুল যখন ইনফ্লোরেসেন্সটা গুচ্ছাকারে ঝুলে, এটাও একটা পাতা নেই, গাছের কোনো পাতা নেই, শুধু ফুল শেষ, এর সৌন্দর্য শেষ। যখন বীজাদার হয় সবুজ থাকে, সবুজ বীজাদার, এটার আরেক সৌন্দর্য। যখন বীজগুলি পেকে টুকটুকে লাল হয়ে যায় তখন এটার আরেক সৌন্দর্য। মানে একই ল্যাম্প ফুল একটা আছে, সেটাও বোধহয় আপনার করা আছে, এবং এগুলো কি সবগুলোই আপনার কন্টেন্ট করা আছে যে আপনি যেগুলো? আমি এগুলো অনেক সবগুলোই কন্টেন্ট করা আছে, আমি অনেকগুলি কন্টেন্ট করছি তো এইভাবে। তো এই জন্য দেখবেন আমি কথা বলতে গেলে এই ধরেন এই ফুল ফল বৃক্ষ লতাগুলো নিয়ে কথা বলতে রবীন্দ্রনাথ চলে আসে, নজরুল চলে আসে, জীবনানন্দ চলে আসে। এটা কেননা দেখেন ওনারা এই যে সাহিত্যের অনুষঙ্গটা এবং সাহিত্য রচনা করতে যে উনি কিন্তু ওনারা সবাই প্রকৃতি আসলে আমাদের জন্য এত প্রকৃতিকে উদার একটা নির্ভর করেছে। ভান্ডার। দেখেন অনেক সময় এই যে ধরেন আমি দাঁড়ায় কথা বলার, আসলে আমি প্রত্যেকটা মানুষ দেখবেন, আপনিও কাউকে না কাউকে ফলো করেন, কাউকে না কাউকে আপনার ভালো লাগে, যে ওই লোকটাকে আমার ভালো লাগে, তার কথা ভালো লাগে, তাকে আমি ফলো করে দুইটা কথা বলবো, তার মতো করে কথা বলবো। এটা সবারই থাকে। আমারও এরকম কেউ আছে, আমি যে আমার খুব ভালো লাগে ওনাকে, যে তাহলে কাকে দেখে আপনার প্রথম মনে হয়েছিল আমি কন্টেন্ট তৈরি করব? না, কাকে দেখে কন্টেন্ট তৈরি করে না, আমি আমার এক টিচার ছিলেন, ওনার ক্লাসের লেকচারগুলি আমাকে খুব উদ্বুদ্ধ করতো। যখন উনি ইন্টারমিডিয়েটে উনি সমুদ্রের প্রতি রাবণ পড়াতেন, মাইকেল মধুসূদন দত্তের, আমার পরম পূজনীয় এবং শ্রদ্ধেয় শিক্ষক, শ্রদ্ধেয় তফিলউদ্দিন মণ্ডল স্যার আমাদেরকে সমুদ্রের প্রতি রাবণ পড়াতেন, শ্রাবণ সরবরি পড়াতেন। তো উনি যখন এগুলি পড়াতেন ক্লাসে এসে, বিশ্বাস করেন মানে পিন পতন নিস্তব্ধতা ক্লাসে। উনি যেমন মমতা দিয়ে পড়াচ্ছেন, প্রত্যেকটা স্টুডেন্ট মনে করেন যে একেবারে নিমগ্ন হয়ে শুনছিল, মন্ত্র মুগ্ধের মতো ওনার দিকে তাকিয়ে তাকিয়ে শুনছে। আমি তখন বারবার বলতাম, স্যার যে স্টেজের এই পাশ থেকে হেঁটে ওই পাশটায় গেলেন, হাঁটলেন কিভাবে, আচ্ছা এই বইটা রাখলেন কিভাবে, এই কথাটা যে বললেন কিভাবে বললেন, আমি যদি ওনার মতো করে একটু বলতে পারতাম, আমি চুরি করে চুপি চুপি এরকম করার চেষ্টা করতাম কাউকে না জানায়। তো আমি ওনাকে ফলো করার চেষ্টা করি। উনি এখনো বেঁচে আছেন, রিটায়ার্ড। স্যারের প্রতি শ্রদ্ধা, নিশ্চয়ই তিনি আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন। স্যার যদি দেখেন, স্যারকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি, স্যার তো অবশ্যই দেখবেন। তো এই স্যারকে আমি ফলো করতাম, কারণ উনি আসলে তার মানে এই যে কোটেশন বা রবীন্দ্রনাথ নজরুলের যে উক্তিগুলো ব্যবহার করেন, আমি এখন পর্যন্ত স্যারকে ফলো করে, স্যারকে তো ফলো করি এখন পর্যন্ত। আমি যদি রবীন্দ্রনাথের কোথাও কোনো লাইন না বুঝি, দুইটা কথা না বুঝি, এই যে কদিন আগে সৈয়দ মুজতবা আলীর রসগোল্লা গল্পটা আপনারা পড়ছেন কিনা জানি না, চুঙ্গিগড়ের সামনে যখন রসগোল্লার টিন খোলা হলো, তখন ঝান্ডুদা ছিল এখানে, ঝান্ডুদা যখন টিন খুলে, ঝান্ডুদা টিন খুলে যখন মুখে রসগোল্লা পুরে দিল, তো এই গল্পটা আমার মনে পড়তেছিল না। তো স্যারকে আবার করি, স্যার এই রসগোল্লার গল্পটা সম্পর্কে একটু বলেন তো। স্যার আমার পাঠ্যপুস্তকে আছে 9-10-এর, আমাদের সময় ছিল, আমরা 9-10 না, আমরা ইন্টারমিডিয়েটে ছিল। তো তখন এই স্যারকে ফোন করে বলি বা মেসেজের টেক্সট পাঠাই যে স্যার একটু আমাকে এটা একটু করে দেন, তখন স্যার ঠিক করে দেয়, বলে দেয়। উনি একজন চমৎকার মানুষ আমার মতে একজন চমৎকার শিক্ষক আমি মনে করি ওনাকে। শুধু তাই না, দেখেন আরও কিছু মজার ঘটনা আছে বাল্য জীবনে। আমি ক্লাস 9-এ যখন উঠার পরে আমার বাড়িতে একজন শিক্ষক লজিং ছিলেন, তখন তো লজিং প্রথা ছিল, জানেন তো এটা। তো স্যার বিএসসির টিচার, বিএসসি ছিলেন উনি, ইলেকটিভ ম্যাথ ফিজিক্স এগুলা পড়াতেন, কেমিস্ট্রি পড়াতেন না, পার্ট থাকে তো। আর বায়োলজিটা পড়াতেন হচ্ছে আমাদের টিচার ছিলেন আবুল খায়ের স্যার, খুব কড়া শিক্ষক,
খুব কড়া শিক্ষক। তখন আমি ওই স্যারকে ধরেন আমি মনে মনে খুব বকা দিতাম, স্যার এত কড়া মানুষ কেন হয়। ক্লাসে উনি বেত নিয়ে আসতেন, তো উনি এসে ধরেন ওনার হাতে একটা ডাস্টার, চক আর হচ্ছে রুল কল করার খাতার সাথে হচ্ছে একটা বেত, এরকম করে ধরে নিয়ে হাইটে হাইটে আসতেন ক্লাসে। বিভিন্ন উদ্ভিদের উনি তো পড়াতেন বায়োলজির মধ্যে দুইটা ভাগ, জুলজি, বটনি, দুইটাই তো উনি পড়াতেন। তো উনি যখন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম শিখতে দিতেন, তো বৈজ্ঞানিক নামে 19-20 ভুল হলেই উনি ওই যে। আপনি আপনার শিক্ষকদের কথা বলছিলেন, আমার এই স্মৃতিচারণ থেকে আমি আমার শিক্ষকের কথা একটু বলে নিতে চাই। আমার শিক্ষক নাট্যাচার্য সেলিম আল দ্বীন, তিনি কিন্তু আমাদেরকে হেঁটে হেঁটে পড়ালেখা করাতেন। ভার্সিটিতে আমরা হেঁটে হেঁটে যখন পড়তাম, ওনার কাছ থেকে আমার গাছের প্রতি আগ্রহ হয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছগুলো তিনি চেনাতেন, এটা এই গাছ, এটা মহুয়া গাছ, এটা ছাতিম গাছ। আপনি একটা বিষয় আপনাকে বলি, সেলিম আল দ্বীন স্যার তো অনেক বড় মাপের একজন মানুষ, এবং ওনার আরো শীর্ষ যারা আছেন, ধরেন এই অনন জামান ভাই আছেন, ওনার সাথে আমার খুব ভালো সখ্যতা। আপনি একটা জিনিস সব সময়, যদি আপনি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন এবং যদি আপনি জুলজি নিয়েও পড়াশোনা করেন, এই দুইটা বিষয় নিয়ে পড়তে হলে আপনাকে বেশিরভাগ সময় ফিল্ডে যেতে হবে। আপনি ফিল্ডে না গেলে আপনি কিচ্ছু শিখতে পারবেন না। বটনি স্টুডেন্ট যারা আছে আমাকে যদি দেখে থাকে, তাদের প্রতি রিকোয়েস্ট, ফিল্ডে যেতে হবে। ফিল্ডে না গেলে আপনি শিখতে পারবেন না। আপনি হাতে কলমে যে উদ্ভিদকে পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আলাদা একটা বোটানিক্যাল গার্ডেন আছে। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখন আপনার বোটানিক্যাল গার্ডেন থাকে, একটা ডিপার্টমেন্টও থাকে, বোটানি ডিপার্টমেন্ট থাকে। তো ওখানে ধরেন আপনি না যেয়ে আপনি একটা গাছ সম্পর্কে জানতেই পারবেন না। কেন জানতে পারবেন না? তার বৈশিষ্ট্যটা আপনি ঘরে বসে খাতা কলমে দিয়ে শিখে হয় না, এটা যাইতে হয়। শুধু পাঠ্যপুস্তক পড়ে হবে না। আমি আরেকটা প্রসঙ্গ একটু যেতে চাচ্ছি, যে এই যে আজকাল কিন্তু বন্ধ্যাত্ব বেড়ে গেছে বেশ, সেক্ষেত্রে আপনি উদ্ভিদ বিজ্ঞান বা এই যে গাছরা নিয়ে যে কাজ করছেন, সেখান থেকে কোনো রকমের সমাধান বা সলিউশন যদি বলি, যেটা সরাসরি ওষুধের দ্বারা না করে গাছ। দেখুন, আমরা আজকাল একটু বিভিন্ন রকমের ধরেন আমাদের খাদ্য অভ্যাস, আমরা লাইফস্টাইল কিন্তু আমাদের আগের মতো নাই। কীরকম দেখেন, আমি বলি আপনাকে। আগে আমি দেখতাম, আপনিও হয়তো দেখেছেন যদি গ্রামে থেকে থাকেন, গ্রামের মানুষ কয়টায় ঘুমায়? রাত 10টা 11টা ম্যাক্সিমাম। ঘুম থেকে উঠে কয়টায়? ভোর 5টায়। আবার এই যে সাইকেল চলতে থাকে, ভোর 5টায় উঠে ওরা খালি মাটিতে হাঁটছে। যার খালি মাটিতে হাঁটার কথা না সেও হাঁটে, যে হাঁটার কথা সেও হাঁটে। আচ্ছা, খাচ্ছে কি? একদম তাজা সবজি, ভেজাল মুক্ত খাবার নিয়মিত খাচ্ছে, ফ্রিজ নাই, মাঠের থেকে এনে খাচ্ছে, আবার পরের দিন যাচ্ছে নতুন মুরগি জবাই করছে, আজকেরটা আজকে খাচ্ছে। আমরা এই খাবারগুলি পাই না। এই খাবারগুলি কমে যাওয়া এবং অতিরিক্ত রাত জাগা, যদিও বদ অভ্যাস আমার, অতিরিক্ত রাত জাগা এবং এই যে জিনিসগুলি, এই খাদ্য অভ্যাসের কারণে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন রকমের কমপ্লিকেশনের, শুধু বন্ধ্যাত্ব না, অন্যান্য সকল ধরনের ইনফার্টিলিটি না, তো শুধু এটা না, আরো অনেক ধরনের। যেমন স্ক্রিন টাইম আজকাল বেশি হচ্ছে, বাচ্চারা দেখেন স্ক্রিনের সামনে নিয়ে বসে আছে। এই সময়গুলি এইখানে যাওয়ার ফলে বিভিন্ন রকমের কমপ্লিকেশন সৃষ্টি হচ্ছে। বই পড়া কমে গেছে কিরকম? ধরেন আগে আমরা করতাম কি, বাড়িতে চুপি চুপি দুপুরবেলায় বা সন্ধ্যা সময় বা সুযোগ হলে মাঠে বসে, দূরে কোথাও মাঠে পাঠ্য বইয়ের নিচে রেখে, এটাও করেছি চুরি করে। দূরে কোথাও নদীর পাড়ে গেছি, নদীর পাড়ে কিছু নাই, সাথে ধরেন এই শীতের সময় এতগুলি বড়ই, লবণ বই রাইখে দিছি, খাচ্ছি, বই পড়তেছি বসে বসে। কোথায়? ওই যে ক্ষেতের আলে বসে, মাঠে বসে। দারুণ আপনার স্মৃতিচারণগুলো, ভীষণ। আবার যেটা দেখা গেছে অনেক সময় সবুজ মাঠ, বিশাল বড় সবুজ মাঠে যে কি করছি, একদম ঘাসের উপর শুয়ে রয়েছি। ঘাসের উপর শুয়ে থেকে অনেকক্ষণ শুয়ে থাকার পরে হঠাৎ করে মনে হলো যে কিরে, আমার পায়ের মধ্যে কি একটা যেন কি করছে, তাকায় দিয়ে যোগ। এটাও হয়েছে, আমি নিজেই করেছি এরকম। তো এই জিনিসগুলি তো নাই আসলে। মানুষের লাইফস্টাইল চেঞ্জ না করলে, মানুষ যদি প্রকৃতি থেকেই তারা কিন্তু অনেক বেশি শিক্ষিত হয়ে ওঠা, এইটা না করতে পারলে আমরা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং
আমরা আরো আর বিপদের এখন দিকে যেতে ডিজিটাল পারি। মিডিয়াতে যে নানান ধরনের এআই দিয়ে হোক দিয়ে হোক নানান ধরনের উপকারিতা দেখানো হয় শুধু শুধু, সেটা কতটা যুক্তিযুক্ত? দেখেন আসলে এখন তো এআই দিয়ে যারা দেখায় এখন তারা সহজভাবে দেখিয়ে দিচ্ছে জিনিসটা। হ্যাঁ, রিসার্চ হচ্ছে, অনেক নতুন নতুন জিনিস আমরা জানতে পারছি, এটা তো সত্য। কিন্তু এটার সাথে সাথে আমাদের সব কিছুতে এআই নির্ভর হইলে আসলে হয় না। নিজের আপনার শুনেন, একটা স্টুডেন্ট যখন তাকে একটা অ্যাসাইনমেন্ট করতে দিবেন, অ্যাসাইনমেন্ট করতে দিলে ধরেন করতে দিয়েছেন, সে অ্যাসাইনমেন্টটা লিখছে, কাজ করে, সে কী করছে? এআইয়ের হেল্প নিচ্ছে। তার নিজের থেকে দরকার, আগে নিজের ব্রেইনটাকে খাটানো দরকার। যদি না খাটায় সব এআই নির্ভর হয়ে যায় তাহলে সমস্যা। যেমন আমি দেখেন একটা কাজ করতে চাই, কীরকম, এটা আমার স্বপ্ন, দেখা যাক এই যে উদ্ভিদ প্রকৃতি, এটা নিয়ে আরও বিশদভাবে কাজ করা। কীরকম ধরেন আমাদের দেশের, ধরেন আপনি একটা বাচ্চাকে পড়াচ্ছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। এই যে তাল গাছ, আজকাল যান বাচ্চারা, অনেক বাচ্চারা ওই দেখা যায় তাল গাছ চিনে না। তাল গাছটা কীরকম? এটা কি দেখতে একটা গরুর মতো চেহারা? এটা কি দেখতে একটা লাঠির মতো? সেই গল্পের মতো হয়ে যাবে একসময়। ওই বাচ্চাটাকে আপনি ওই দেখা যায় তাল গাছ, ওই ছড়াটাই আপনাকে ওই বাচ্চাটাকে নিয়ে ওই তাল গাছের পাশে যে যদি তাকে পড়াতে পারেন যে ওই দেখা যায় তাল গাছ, এটা হচ্ছে তাল গাছ, তাহলে ওর ভিতরে যে জিনিসটা ঢুকবে এটা আপনি তার মেমোরিতে একদম আমৃত্যু থেকে যাবে। এই ধরনের কন্টেন্ট নির্মাণের ইচ্ছা আছে? হ্যাঁ, এইটা একটা। আরেকটা হলো না, এটা হলো যে ধরেন এই যে ক্লাস 2, 3, 4, 5 যে ছোট ছোট বাচ্চাগুলি, এদের মস্তিষ্কে আপনি যা দিবেন এখন এটা ধারণ করে নেবে। ওই বাচ্চাগুলিকে নিয়ে আমি চাই যে আমি চাই স্কুল থেকে এরকম বাচ্চাগুলিকে নিয়ে ওদেরকে দিয়ে মাঠে যাওয়া, মাঠে যেয়ে তাদেরকে বলা যে বাবা বা ভাই দেখো এই যে ছোট্ট মনিরা, এই যে এই উদ্ভিদগুলি আমাদের কি কাজে লাগে। ওই দেখো একটা রুই মাছটা এরকম আস্ত থাকলে এরকম হয়। ওই দেখো এখানে মানুষ কিভাবে পানি সেচে এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে নেয়, ধান গাছটা কিভাবে রোপণ করে, এইটাকে এই উদ্ভিদ বলে, এই উদ্ভিদের ফলটা এরকম, এই ফলটা খাওয়া যায় না, এটা বন্য প্রাণীরা খায়, বৃক্ষরোপণ করলে কি হয় কি হয় না, এগুলো যদি বলা যায় না বাচ্চাদেরকে, বাচ্চারা শিখলে ওই বাচ্চাগুলি ভবিষ্যতে, এটা তো রিলে রেসের মতো হবে, এই বাচ্চারা তার পরবর্তী প্রজন্মকে দিবে, তার পরবর্তী প্রজন্ম তার পরের প্রজন্মকে দিয়ে যাবে, একদমই অনেক চলতে থাকবে। অনেক আপনার এই প্ল্যানটা অগ্রসর হোক, আমি এটাই জানাবো, এটা চলতে থাকবে। এবং শুভকামনা। এটা হইলে হবে কি, বাচ্চাদেরকে ধরেন এডুকেটেড করতে পারলে, এটা আমার মতে প্রাইমারি স্কুলের প্রত্যেকটা প্রাইমারি স্কুলের এরকম একটা প্রোগ্রাম থাকা উচিত, বাচ্চাদেরকে নিয়ে মাঠে যাওয়া। আমি জানি না আছে কিনা, আমার মনে হয় না আছে। সপ্তাহে অন্তত 1-2 দিন মাঠে। কোথায় মাঠ বলতে আশেপাশের মাঠে, একটা কৃষক মাঠে কিভাবে ধানের গাছটা রোপণ করছে এটা তাকে নিয়ে দেখানো। প্রয়োজনে কাদার মধ্যে নেমে যাবে, সমস্যা নেই তো। আমরা কাদার মধ্যে নেমেছি, লুটুপুটি খেয়ে তারপরে আসছি। দেখেন এইগুলো না হলে হয় না। আমি ছোটোবেলায়, আমি ক্লাস 8 অথবা 9 পড়ি, তখন সাঁতার জানি না। তো পুকুরের মধ্যে একটা হয় আপনার, এটাকে বলে হচ্ছে কেশরদাম, একটা লতা জাতীয় উদ্ভিদ পুকুরের মধ্যে ভেসে ভেসে যায়, এবং এটার প্রত্যেকটা নোডের মধ্যে শিকড় থাকে মোটা, যে শিকড়ের মধ্যে ফুম লাইক থাকে এবং যে শিকড়ের মধ্যে বায়ুথলি থাকে, বায়ুকুটুরি থাকে, যে শিকড়টাই উদ্ভিদটাকে পানির উপর ভাসায় রাখে। আমার এই গাছটি দেখার সৌভাগ্য হয়েছে শাপলা বিলে গিয়ে। হ্যাঁ হয়তো। তো এইটা আমি এই কেশরদামের যে শেকড়টা আমার কাছে ছিল স্বর্ণের চেয়েও অনেক দামি, তখন ক্লাস 8 পড়ি। 1 দিন 2 দিন পুকুরে হচ্ছে দেখতেছি, কিন্তু আমি তো সাঁতার জানি না। এরকম দেখা যায় একদিন তো সাঁতার জানি না, গেছি ভুলে দিছি ঝাঁপ দেওয়ার পরে তো একদম পানিতে ডুবে গেছি। ডুবে যাওয়ার পরে তো আমি তো পানি খাচ্ছি, তখন তো বাঁচার জন্য আকুতি, নিচে ডুবে যাচ্ছি, অনেক গভীর পুকুর। হঠাৎ করে দেখলাম কেউ একজন আমাকে ধরে উপরে তুললো, বেঁচে গেলাম। তো ওইটা মানে ওই শুধু ওই কেশরদামের এটা সংগ্রহ করার জন্য। উদ্দেশ্য কেন ছিল? উদ্দেশ্য যে দেখতে ভালো লাগতো, চাপ দিলে স্পঞ্জি টাইপের ছিল, এটার মধ্যে খুব ভালো লাগতো। অনেকগুলি কালেক্ট করে যদি এটা স্টারের মতো হয়, শেকড়টা এরকম 4টা ছড়ানো থাকে ছোট্ট, এটা তুললে দেখলে ভালো লাগে। এরকম অনেকগুলো জমা করে দেখতে ভালো লাগতো।
তো এটা আনতে পারতাম না, এরকম করে দিলাম ঝাপ। তো এখন হচ্ছে যে বাচ্চাদেরকে যে এই যে আকর্ষণটা, এইরকম আকর্ষণ বাচ্চাদের মধ্যে যদি ঢুকাতে পারেন আপনি, এরকম ভালো লাগাটা যদি ঢুকাতে পারেন, দেখবেন যে এই বাংলাদেশ কোনো খারাপ চিন্তা বা ঢুকবে না, নেশা জাতীয় কোনো কিছু ঢুকবে না, এবং বাংলাদেশ সবুজ থাকবে। জি, আপনি যে কন্টেন্ট তৈরি করেন প্রকৃতি নিয়ে, বা এই ধরনের কন্টেন্ট আর কতজন করে আপনার নজরে? এটা অনেকেই করে, অনেকেই করছে, আমি দেখছি অনেকেই করে, তো যার যার মতো করে। তবে এখানে যে জিনিসটা দরকার হচ্ছে রং ইনফরমেশনটা না দেওয়া, সঠিক ইনফরমেশন দেওয়া, সঠিক তথ্য এবং তথ্য মানুষকে পৌঁছানো। এখানে ভুল হলে বিপদ। ভুল হলে বিপদ কীরকম আমি বলি আপনাকে। দেখুন, আপনি দেখবেন এই আপনার অফিসের আশেপাশেও হয়তো দেখবেন যে ল্যান্ডস্কেপিংয়ের জন্য বিল্ডিংয়ের সামনে হলুদ একটা ফুল ফুটে থাকে, ছোট ছোট। এটাকে সবাই মহাবৃঙ্গরাজ বলে চালায়া দেয়। এখন মহাবৃঙ্গরাজ চুলের জন্য উপকারী। এখন মহাবৃঙ্গরাজ যে উদ্ভিদটা, সেইটাকে সঠিকভাবে পরিচয় না করায় যদি এই যে এইটাকে মহাবৃঙ্গরাজ বলে চালিয়ে দেন, সাদা ছোট ছোট ফুল। মহাবৃঙ্গরাজটা না, ওইটা হচ্ছে কালোকেশী, সাদাটা। আর মহাবৃঙ্গরাজটা হচ্ছে ফুলটা। আর আমি এখন যেটার কথা বলছি, যে বিভিন্ন ল্যান্ডস্কেপিং এর জন্য করে, এটা সিঙ্গাপুর ডেইজি। এই সিঙ্গাপুর ডেইজির ফুল দুইটা চাপা বলে অনেকে, বই চাপা বলে না, সিঙ্গাপুর ডেইজি। এইটা ভুলভাবে পরিচয় করায় দিচ্ছে মানুষ, ভুলভাবে পরিচয় করায় দেয়। এখন আপনি এই যে সিঙ্গাপুর ডেইজিকে আপনি ভাবছেন মহাবৃঙ্গরাজ ভেবে আপনার চুলের অ্যাপ্লাই করছেন, চুল তো থাকবে না আপনার। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন জীবন থেকে নেয়া। ফিরে এলাম বিরতির পরে, আবারও চলে যাচ্ছি গল্পে। এখন আমরা ডিজিটাল মিডিয়াতে নানান ধরনের এবং বিজ্ঞাপনের সময়, অনেক সময় নানান অনুষ্ঠানের ফাঁকে যে বিজ্ঞাপনগুলো দেখায়, সেখানে নানান ধরনের লোভনীয় কিছু বিষয় তুলে ধরা হয়, যে বন্ধ্যাত্ব থেকে মুক্তি বা যৌন জীবনে তার সুখলাভ হবে, এরকম নানান ধরনের যে আশ্বাস দেয়। এই জায়গাটা কিভাবে আপনি ব্যাখ্যা করতে চান তাদের জন্য, এবং আপনি নিজে থেকে কিভাবে? দেখুন, আমি যেটা বলতে চাই, একটা ভেষজ উদ্ভিদকে আমরা নিজেরা হাতে ধরে, অর্থাৎ ভেষজ মেডিসিনটাকে আমরা হাতে ধরে নিজেরা ধ্বংস করেছি, গলার টিপে নষ্ট করেছি। তার কারণ হচ্ছে ভুল ইন্ডিকেশন এবং সঠিক ইন্ডিকেশন না দেওয়া। আপনি দেখেন, আমাদের একটা সিম্পল একটা জিনিস, এই যে কদিন আগেও আমি দেখছিলাম এরকম, যে বলছে জিনসেং। আপনি জিনসেং খাবেন, জিনসেং খেলে কি হবে আপনার লিবিডো বৃদ্ধি পাবে। প্রচুর প্রচার হচ্ছে, কিন্তু বাংলাদেশে প্রথম যখন জিনসেং আসার পরে বেশ এটা বহুলভাবে প্রচারিত হয় যে জিনসেং হচ্ছে লিবিডো বৃদ্ধির ঔষধ। লিবিডো বৃদ্ধি পায় বলতে যেটাকে আমরা সাধারণত বলি যৌন শক্তি বৃদ্ধি পায়, কিন্তু এটা যৌন শক্তির ঔষধ নয়। কিন্তু এটা ভুলভাবে এটা বলে মানুষ সেক্সুয়াল আর্জ বৃদ্ধি পায় বলে এটাকে প্রচার করার ফলে মানুষ যখন জিনসেং কিনে খাইলো, খাওয়ার পরে দেখে আরে না, কিচ্ছু হয় না। এখন রং ফর্সাকারী কিছু বিষয় একদিনে ফর্সা হয়ে যাবে, সম্পূর্ণ সঠিক না। এখন এই যে বললো কথাটা, বলার পরে মানুষ খেয়ে দেখলো কাজ হয় না, তখন মানুষ কি আর কোনোদিন খাবে কিনে? কিন্তু জিনসেং তো কোনো দোষ করে নাই। আমার জিনসেং এত চমৎকার একটা হার্ব, এত দোষ করে নাই। জিনসেং খাবেন, আপনার মানসিক প্রশান্তি আসবে। আপনার যদি মানসিক প্রশান্তি থাকে, আপনার সেক্সুয়াল আর্জ বাড়বেই। কিন্তু ওটা না অন্যভাবে করা হচ্ছে। জিনসেং তো সিলডেনেফিল সাইট্রেট না। সিলডেনেফিল সাইট্রেট যদি হয়, তাহলে আপনি সেটা খাওয়ার সাথে সাথে আপনার যদি কারো ইরেকটাইল ডিসফাংশন থাকে, সেটা ভালো হবে। মানে তখন ওই সময়টায় বিশেষ মুহূর্ত এটা কাজ করবে। কিন্তু জিনসেং তো ওই সিলডেনেফিল সাইট্রেট না। তো সো দ্যাট আপনি কেন এটাকে ভাবে প্রচার করছেন? প্রচার করে একটা চমৎকার মেডিসিনের আপনি এরকম সর্বনাশটা কেন করবেন? এইগুলা করে করে আমরা নষ্ট করেছি। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, আপনি একজন গবেষক হিসেবে? আসলে তাদের উদ্দেশ্যে আমার বলা হলো যে এটাই, যে ধরেন এই ধরনের ভুল প্রচারগুলি থেকে বিরত থাকা উচিত। দেখুন, এই যে আমি গত 3-4 দিন আগে একজনের উনি এসে বলতেছে, আমি 100% নিশ্চিত আপনি এটা খাওয়ার পরে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। কি নিয়ে বলতেছে জানেন? আসাম লতা, রিফিউজি লতা বলি যেটাকে আমরা, জার্মানি লতা বলি যেটাকে বোটানিক্যাল ভাষায়, বোটানিক্যাল নেম হচ্ছে মেকানিয়া মাইক্রান্তা।
বটানিক্যাল নাম হচ্ছে মেকানিয়া মাইক্রান্তা। এই লতাটাকে দেখিয়ে বলছে যে এইটা খাওয়ার পরে আপনার এই হয়ে যাবে, একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবেন। ভাই, যদি কারো রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, অর্থাৎ কিডনির সমস্যা থাকে, এটা যদি এভাবে খায় তার কিডনি নষ্ট হবে, কিডনি বিকল হবে। তাহলে তো এবং পুরো শুধু তাই না, তাদেরকে- আমরা সাধারণত মনে করি কি জানেন, প্রত্যেকটা মানুষ মনে করি ভেষজ ঔষধ মানেই নিরাপদ। নেভার এভার, ভেষজ ঔষধ মানেই নিরাপদ না। আপনার তাদেরকে তাহলে আইনের আওতায় আনা উচিত। এটা এখন ভেষজ ঔষধ নিরাপদ না। ভেষজ ঔষধ নিরাপদ না কেন জানেন? তার ডোজ আছে, কখন খাবেন, কতটুকু খেতে হবে, কোন ইন্ডিকেশনে খেতে হবে, কিভাবে খেতে হবে, এগুলো না মেনে যদি আপনি ভেষজ ওষুধ উল্টাপাল্টা খান, আপনার সমস্যা হবে না? আমরা এইগুলা করি না, তো মানি না, যার জন্য দেখা যায় যে ভেষজ ঔষধের দুর্নাম হয় বা ভেষজ ঔষধ খাওয়ার পরে কাজ হয় না। আগে তো সিনথেটিক ড্রাগ ছিল না, অনেক আগে মানুষ চলতো কেমনে? আমরা ছেলেবেলায় দেখতাম যে একটা সময় খুব ভোরে ঘুম থেকে ওঠার পরে আনারসের কচি ডগা, আনারস পাতার আর হলো ভাট, দুইটাকে পিষে রস করে একদম, আমরা বলতাম টাই গ্লাস, টাই মানে ছোটো একটা গ্লাসের মতো থাকতো, প্রত্যেকবারই দিয়ে থাকতো ছোটো একটা গ্লাস, কাঁচের, আপনাদের ছিল কিনা জানি না, আমাদের সময় ছিল ছোটো 5 ml অথবা 10 ml ধরবে এরকম একটা গ্লাস, এটার মধ্যে ধরে নাক ধরে খাওয়াই দিত। কেন? কৃমির জন্য। ওরকম তো আরো আছে, নিম আরো আছে, পাতা, নিম কাঁচা পাতা হলুদ। আছে, কাঁচা হলুদ আছে, কালো মেঘ আছে। কালো মেঘের আপনি ধরেন অনেক সময় দেখবেন অনেকের ওই যে রাত্রে বলে যে রাত্রে জ্বর হয়, হওয়ার পরে এই যে জ্বর ঠোসা উঠে বিভিন্ন হয় না অনেকের, তা আপনি কালো মেঘের পাতার রস 1 বার 2 বার 3 বার খান, দেখবেন যে আপনি ভালো হয়ে গেছেন। কিন্তু এই ডোজটা তো আপনার জানতে হবে, ডোজ না জেনে আপনি খাবেন, উল্টাপাল্টা করে খাবেন, এর তো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হবে। এই ঘাস লতা পাতার মধ্যেই যেমন জীবননাশী বিষয় রয়েছে, আবার জীবনরোধী বিষয় রয়েছে। আমরা ঘাস থেকে দেখা যেত, ঘাস আগে থেতো করে কাটা জায়গায় দিত, গাঁদা ফুলের দেখেছি আমরা, আমাদের মাকে দেখেছি বা আমাদের গুরুজন যারা ছিলেন তাদেরকে দেখেছি। তো আপনি যে বিষয়গুলো বলছিলেন, সচেতন হওয়া দরকার, এবং এই সচেতন তো আপনারাই করবেন যারা আমি জেনে এই কাজটাই বুঝে করে, করছেন। আমি ওই কাজটাই করছি। দেখেন, একটা উদ্ভিদ জীবন বাঁচাতে, উদ্ভিদ জীবন সাজাতে, উদ্ভিদ জীবন রাঙাতে, উদ্ভিদ জীবন বিপন্ন করতে, উদ্ভিদ কেন বিপন্ন করবে? কেন একটা উদ্ভিদ এত প্রয়োজনীয়? বিপন্ন করবে আপনি সঠিকভাবে এর ব্যবহার না জানলে, তো বিপন্ন হবেই। সঠিকভাবে আপনি ধরেন একটা এমন একটা বৃক্ষ, আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা সিটিতে প্রায় বর্ষাকাল আসলেই বা ঝড়ের সময় আসলেই কোনো না কোনো বৃক্ষ ভেঙে পড়ে, হয় রিক্সাওয়ালার উপর পড়ে, পথচারীর উপর পড়ে, না হয় কোনো দামি গাড়ির উপর পড়ে। নিশ্চয়ই দেখেছেন? জি জি। আচ্ছা, কেন এটা হবে? এটা হওয়ার একমাত্র কারণ, এই উদ্ভিদটা তো আপনার প্রয়োজনীয়, আপনার বন্ধু। তা আপনার বন্ধু তো আপনাকে মেরে দিল। কেন মেরে দিল? আপনার জন্য। কারণ আপনি তাকে কোথায় স্থান দিবেন সেটা আপনি জানেন না। আপনি এই বৃক্ষটা কোথায় রোপণ করবেন? আপনি কৃষ্ণচূড়া, এত চমৎকার ফুল ফুটায়, তো এই চমৎকার ফুল ফুটানো একটা বৃক্ষ দেখে আপনি একদম মানে আবেগে বৃক্ষটাকে নিয়ে আপনার ঘরের সামনে এমন একটা জায়গায় রোপণ করলেন, এটা বড় হতে থাকলো, হতে 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 মহিরুহ হয়ে গেল, হওয়ার পরে একদিন ঝড় আসে আপনার ঘরের টিনের চালে পড়লো, পরে ঘরটারে বিনিশ করে দিল। মানে যথাযথ জায়গায় সেটাকে রোপণ করতে হবে। ঠিক রোড আইল্যান্ডে কৃষ্ণচূড়া গাছ রোপণ করে আমরা এই সমস্যাটাই পড়ছি। কারণ কেন হচ্ছে এটা? মাটি কমে যাচ্ছে গোড়া থেকে। মাটি কমে যাচ্ছে, মানে আমাদের রোড আইল্যান্ডগুলির নিচে তো বেশি মাটি নাই, কনক্রিট, শিকড় বেশি গভীরে দিতে পারছে না, ভাসা ভাসা শিকড়। তখন কি করছে? ঝড় আসলে ভাঙ্গে পড়ছে, এবং ডালপালা তুলনামূলকভাবে নরম। এছাড়া যদি এটা নাও পারে, করছে কি, সে রোড আইল্যান্ডের ভিতরে ঢুকে রোড আইল্যান্ড ফাটিয়ে দিচ্ছে। তো এইটার জায়গা তো এখানে না। যেমন আমি মিরপুরে আজকে আসতে সময় দেখলাম যে রোড আইল্যান্ডকে একদম ক্যাপচার করে নিছে আপনার বটবৃক্ষ লাগায় রাখছে রোড আইল্যান্ডের মাঝখানে। কদিন পরে দেখেন, আপনি এত সাধ্য এবং এত ভালোবেসে একটা বৃক্ষরোপণ করলেন, সেই বৃক্ষটাকে আপনার হাতেই কাটতে হবে কয়দিন পর। এটা কি উচিত? কেমন লাগে? তাও কি প্রয়োজনে হইলে না হয় বুঝলাম, অপ্রয়োজনে কেটে ফেলতে হবে কেন? কারণ আপনার বিপদের আশঙ্কা হচ্ছে। এই যে বটবৃক্ষগুলি যে রোড আইল্যান্ডের মাঝে দিছেন, রোড আইল্যান্ডকে একদম সব চাপিয়া ধরিয়া ভেঙে ফেলতেছে, এটা তো এই কদিন পরে তো এই বৃক্ষটা আপনার জন্য ক্ষতিকর। তো এইটাই তো আপনাকেই কাটতে হবে। তার রোপণ করার সময় বোঝা উচিত ছিল না আমি এনে কোন বৃক্ষটা দিব। এই জন্য বলা হয় বৃক্ষরোপণ একটা সায়েন্স। বৃক্ষরোপণ করতে হলেও বিশেষজ্ঞের প্রয়োজন, রোপণ পরবর্তী হলেও বিশেষজ্ঞের প্রয়োজন।
জি, অনেক অনেক বিষয় আপনার অনেক অনেক বিষয় আপনার আলোচনা থেকে আমরা, আপনার গল্প থেকে, আপনার জীবনের গল্প, আপনার গাছ নিয়ে, আপনার প্রকৃতি নিয়ে যেসব কন্টেন্ট তৈরি করেন তার মধ্যে অনেক অনেক জ্ঞানের ভান্ডার, অজানা তথ্য থাকে, সব কিছু আমরা জানলাম এবং নতুন প্রজন্মরা জানলো এবং আমরা এর মধ্যে দিয়ে মানে প্রকৃতির প্রতি আলাদা করে টান, আলাদা করে ভালোবাসা কিন্তু উপলব্ধি করতে পারি আপনার কন্টেন্টগুলো থেকে। এজন্য আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা যে এই ধরনের একটি বিষয় আপনি বেছে নিয়েছেন কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে। ধন্যবাদ। আসলে দেখেন, আপনি ধরে নিন আপনার বাড়িতে, আমার বাড়িতে একটা প্রাসাদ সম আমার বাড়ি, কিন্তু আমার বাড়ির আশেপাশে একটাও কোনো বৃক্ষ নাই, লতা গুল্ম কিচ্ছু নেই। আর আপনার বাড়িটা প্রাসাদ তো নয়ই, রহিমউদ্দির ছোট্ট বাড়ি, ভেন্না পাতার ছানি। জসিমউদ্দিন যে লিখেছিলেন জি, জি। সেরকম আসমানি কবিতা। আসমানি কবিতা। মনে করেন ভেন্না পাতার ছানি একটা ঘর আছে আপনার, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ভেন্না পাতার ছানির যে ঘরটা, সে তার পাশে এমন সুন্দর সুন্দর কিছু লতা ফুল গাছ আছে, এমন সুন্দর সুন্দর কিছু বৃক্ষ তরুণে সাজায় রাখছেন আপনার বাড়িটা। আমার প্রাসাদ থেকে অনেক বেটার আপনার এটা, জানেন তো, অনেক বেটার। কারণ আপনি করলেন কি, সাজলেন ঠিকই, সে যে গুজে বের হলেন, বের হওয়ার পরে যে দিক দিয়ে যাচ্ছেন আপনার জামাটা কুচকি বললে রইল, মানে কুচকায়া থাকলো কোনো, এইটার হয় সাজা হয় এটা। বাড়ি যতই সুন্দর থাক, আমি যত দামি মানুষই হই না কেন, আমি যত, হ্যাঁ আমি ওইটা বলছি না যে আমার কোটি টাকা দামের একটা শার্ট লাগবে, নট নেসেসারি। আমার যে শার্টটাই থাকুক পরিধানে, এটা পরিষ্কার থাকা উচিত, নাম্বার ওয়ান। যেন কুচকি বলে না থাকে, যেটা আমরা বলি উপস্থাপনযোগ্য, প্রেজেন্টেবল যেন হয়। আমার শার্টটা যাই হোক যেন প্রেজেন্টেবল হয়, প্যান্টটা যাই হোক যেন প্রেজেন্টেবল হয়, আপনার বাড়িটা যাই হোক যেন সেটা প্রেজেন্টেবল বাড়ি হয়, যেন তার মধ্যে কিছু প্রকৃতির অনুষঙ্গ থাকে, লতা গুল্ম বৃক্ষ দিয়ে যেন সাজানো থাকে। অনেক পাতা আপনার বাড়ির সামনে, বাড়িতে আপনার দুইটা ঘর, ঘরের সামনে একটা ঘাট, বসার জায়গা, অনেক পাতা পড়ে আছে, হেঁটে যাচ্ছেন, মরমর শব্দে হেঁটে যাচ্ছেন, একবার ভাবুন তো কেমন ভাল লাগবে। আছে, পাতাগুলি পড়ে থাক না। চমৎকার। তো মানুষ আসলে হচ্ছে কি জানেন, দিন শেষে একটু স্বস্তি আরাম, এটা চায়, স্বস্তি আরাম চায়। আপনি জঙ্গলের ভিতর যান, যাওয়ার পরে তাকিয়ে থাকেন কতক্ষণ, ভাল লাগবে। দেখবেন কি সুন্দর পাখিরা গান করছে, কি সুন্দর একটা ফুল ফুটে আছে, ফুলটার কাছে কতক্ষণ যান, যদি সুগন্ধ থাকে সুগন্ধ নেন, মন প্রফুল্ল হবে, মন ভালো লাগবে। আমি একটু আপনার কন্টেন্টগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। সবচাইতে বেশি ভিউ যে সব কন্টেন্টগুলো হয়েছে সেগুলি সম্পর্কে একটু শুনবো এবং আরও শুনতে চাইবো যে এই যে মানুষ বিভিন্ন রকমের মানে কমেন্ট করে, তাতে করে উদ্বুদ্ধ করে, অনেক সময় হয়তো খারাপ কিছু লিখে বা মানে আপনাকে ঈর্ষা করেও লিখে, এরকমও কিছু থাকে যে যেটা আপনার মনোবল ভেঙে দেওয়া, এরকম কিছু আছে কিনা সেই সম্পর্কে। আমি আসলে কারো কমেন্টেই আমার মনোবল ভাঙে না। উনি তো আসছেন, আমাকে তো দেখছেন, আমি শ্রদ্ধার সাথেই তাদেরকে গ্রহণ করি, নাম্বার ওয়ান। কিন্তু বিষয় হলো যে আমি তো ধরেন একটা মন গড়া কোনো কথা বলছি না। দেখুন, এই যে অল্প কদিন আগে আমি সুপারি নিয়ে কথা বলছিলাম, সুপারি হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী এলিমেন্ট আছে এটার মধ্যে, কিছু অ্যালকালয়েডস আছে যে কারণে হয় আর কি। তো এই যে সুপারিটা মানুষকে খেতে মানা করা, তো অনেকেই বলছিল এরকম যে আমার 14 বছর 20 বছর 30 বছর ধরে সুপারি খাচ্ছি। হ্যাঁ, আপনি 30 বছর ধরে সুপারি খাচ্ছেন, কিন্তু সুপারির মধ্যে যে অ্যালকালয়েডটা খাওয়ার পরে আপনি যে সুখানুভূতিটা পাচ্ছেন বা যে কারণে আপনার ভালো লাগছে, এটা আপনার বডি কিন্তু এটাকে খুব কষ্ট করে সহ্য করছে। আপনার বডি মেকানিজম ডিফেন্স করছে, করে করে আপনি টিকে আছেন। তো এখন আবার অনেকে বলছে যে আমি তো সুপারি খাচ্ছি এবং সুপারির থেকে তো ঔষধ হয়, কিন্তু আপনি সারাদিনে যে পরিমাণ সুপারি খাচ্ছেন, ঔষধের জন্য কি সেইটুক যথেষ্ট? ওষুধের জন্য কি সেইটুক না আরো কম? অবশ্যই কম। এবং ওষুধের জন্য একটা নির্দিষ্ট ডোজ আছে, কিন্তু আপনি কি সুপারি ডোজ মেনে খাচ্ছেন? এক, ঔষধ ডোজ মেনে হইলেই কি ঔষধ সারা জীবন খাওয়া যায়? কিন্তু আপনি তো সুপারি সারা জীবন খাচ্ছেন। দেখুন, এখন আমি কেমন সারা ছিল ওই কন্টেন্টটাতে, সুপারির কন্টেন্টটাতে 7 মিলিয়ন দেখেছিলেন। তো আমি হলো যে আমার কথা হলো যে আপনার দেহের জন্য, আপনার শরীরের জন্য প্রতিদিন পানি পান করতে হবে, বিশুদ্ধ পানি।
এখন আপনাকে যদি বলা হয় যে বিশুদ্ধ পানি আপনি পান করছেন, করে তো আপনি ভালো আছেন, ওয়েল অ্যান্ড গুড, অবশ্যই আপনিও আছেন আমিও আছি, আমরা বিশুদ্ধ পানি পান করি, পানির অপর নাম জীবন, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। কিন্তু আপনি সেই বিশুদ্ধ পানিটা যদি এমন পরিমাণে খান, 50 লিটার পানি সে এক্সাম্পল, সম্ভব না কারো পক্ষে খাওয়া, 20 লিটার পানি 30 লিটার পানি যদি আপনি খেতে থাকেন, আপনার কিডনি থাকবে? কিডনি ফিল্ট্রেশন করতে করতে অতিরিক্ত যে কোনো জিনিসই বিষ তো কিডনি ফিল্ট্রেশন করতে করতে কিডনি নষ্ট হয়ে যাবে। সো দ্যাট আপনি সুপারি খাচ্ছেন, সারা দিন ধরে খাচ্ছেন, এবং সুপারির থেকে যে আপনার মুখের যে ক্যান্সারগুলি সৃষ্টি হচ্ছে, এটা করছে। আমি এটা নিয়ে কথা বলতেছিলাম, জাস্ট মানুষকে একটু সচেতন করা। তো ওইখানেই দেখলাম যে অনেকজন এরকম প্রশ্ন করছিলেন, হয়তো ওনারা পরে বুঝতে পারছেন বা বুঝবেন বিষয়গুলো। অশেষ অশেষ ধন্যবাদ, এত সুন্দর করে আপনি আপনার জীবনের গল্পগুলো তুলে ধরলেন, এবং আপনি যে অজানা বিষয়গুলো গাছ সম্পর্কে বা বিভিন্ন ফুল ফলের সম্পর্কে যে অজানা, প্রকৃতির অজানা বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেন, সেখান থেকে আমরা যেমন সচেতন হচ্ছি, শিখছি, এবং আগামী প্রজন্ম, নতুন প্রজন্ম যারা আছে তারা দেখবে এবং শিখবে। অশেষ অশেষ ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? সবাইকে ধন্যবাদ। নেক্সাস টেলিভিশন যারা দর্শক আছেন, যারা আমাদেরকে দেখলেন, আমাকে দেখলেন, সবার কাছে নিবেদন রইল আমরা যেন প্রকৃতির প্রতি একটু সদয় হই। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদেরকে যেন প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেই এবং বৃক্ষরোপণ করি। বর্ষাকাল আসছে, বর্ষাকাল ছাড়াও বৃক্ষরোপণ করা যায়। বৃক্ষরোপণের চেয়ে বৃক্ষরোপণ পরবর্তীতে বৃক্ষটাকে কীভাবে টিকিয়ে রাখবেন সেটার দিকে যেন সচেষ্ট হই এবং প্রকৃতিকে ভালোবাসি, উদ্ভিদ ভালোবাসি। ইনশাল্লাহ আমাদের দেশটা সবুজ থাকবে। তাহলে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আজকে আমরা বৃক্ষবন্ধু আজহারুল ইসলাম খানের জীবনের গল্পগুলো শুনলাম, তার ভালোবাসা প্রকৃতির প্রতি, গবেষণা, এবং এই যে নানান অজানা বিষয়গুলো তিনি তুলে ধরেন কন্টেন্টের মধ্যে দিয়ে, সেগুলো সম্পর্কে জানলাম। নিশ্চয়ই আপনারা তার কন্টেন্টগুলো দেখবেন এবং প্রকৃতির অজানা রহস্যগুলো জানবেন। এই ছিল আমাদের আজকের গল্প। প্রত্যেকের গল্প, প্রত্যেকের জীবনের গল্পগুলো কিন্তু অনন্য, তাই আমাদের জীবনের গল্পগুলো শুনতে থাকুন, জীবন থেকে নেয়ার পাশে থাকুন। শুভেচ্ছা সকলকে।